আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সো যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু কি কি টপিক নিয়ে ভিডিওটা করছি আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই জেনে গেছেন। সো রিসেন্টলি আমি একটা ট্যুর দিয়ে আসছি কুয়াকাটা থেকে। সো V3 যারা ইউজার আছেন, সো এই গাড়ির যে কমন ইস্যুগুলা, যে তিনটে আমি প্রবলেমের কথা বলবো। ফার্স্ট অফ অল যে প্রবলেমটার কথা বলবো সেটা হচ্ছে এই গাড়িটার সিটিং পজিশন। এই গাড়িটার সিটিং পজিশনের জন্য যারা চিন্তাভাবনা করতেছেন যে এই গাড়িটা নিয়ে লং ট্যুরে বা লং ড্রাইভ করবেন, হ্যাঁ, সো তাদের জন্য আমি বলবো সেটা একবারই ভুল একটা ডিসিশন হবে। কারণ এই বাইকটা অ্যাকচুয়ালি লং ট্যুরের জন্য, লং ড্রাইভের জন্য না। সিটিং পজিশনে ঝামেলা থাকার কারণে আমার এই বাইকটা নিয়ে ট্যুর দেওয়ার সময় আমার অনেকগুলো ব্রেক নিতে হয়েছে, ঠিক আছে। আদারওয়াইজ ব্রেক যদি আমি না নিতাম তাহলে আমি বাইকটা নিয়ে এত লং ট্যুর দেওয়া আমার পসিবল হতো না। আর যাওয়ার সময় আমার পিলিয়নের সাথে আমি রাইড শেয়ার করে যাই, বাট ঝামেলা যেটা হয়েছিল আর কি, ওর আবার ড্রাইভিং লাইসেন্স নাই। মানে আসার সময় মানে রাস্তায় খুবই ঝামেলা ছিল, স্পিড গান মেশিন নিয়ে দাঁড়াই ছিল, আর কয়েকটা বাইক অনেক জায়গায় আটকাইছে, অনেক ঝামেলা করতেছিল, যার কারণে ওরেও বাইক দেওয়ার আমি সাহস পাই নাই আর কি। সো সিটিং পজিশনটা একটা ইস্যু ছিল। আর R15 ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3-র সিটিং পজিশনটা আর একটু মানে বাজে আমি মনে করি। কারণ এটার একটাই কারণ হচ্ছে, কারণ R15 ইন্দো ভার্সন 3-র যে হ্যান্ডেলিং পজিশনটা, এটা ইন্ডিয়ান ভার্সন 3 থেকে একটু ডাউন, মানে নিচে আর কি। যার কারণে এটা একটু বেশি লিন হইতে হয়, সামনের দিকে ঝুঁকতে হয় ইন্ডিয়ান ভার্সন 3 থেকে ইন্দো ভার্সন 3-তে, যার কারণে ব্যাক পেইনটা একটু বেশি মানে মনে হয় আর কি। সো সো এটা তো একটা প্রবলেম ছিলই। আর আরেকটা যেটা প্রবলেম, মানে এর থেকে বেশি প্রবলেম আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা এবার আমি ফেস করছি আর কি, সেটা হচ্ছে এই গাড়ির সাসপেনশন। এই গাড়িতে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে হচ্ছে আপসাইড ডাউন ইউএসডি সাসপেনশন। এটা খুবই প্রাইজেবল একটা সাসপেনশন, বাট প্রাইস হইলেও সাসপেনশন ভালো হইলেও আমাদের দেশের যে রোড কন্ডিশন, এই রোড কন্ডিশনের প্রেক্ষাপটে আমাদের দেশে এই সাসপেনশন আসলে যায় না, বিকজ অফ প্রচুর অফরোডিং করতে হয় আমাদের। অফরোডিং বলতে আমাদের দেশের রাস্তার কন্ডিশন খুবই বাজে, হ্যাঁ, অনেক ভাঙাচোরা রাস্তা থাকে, যার কারণে অনেক অফরোডিং হয়ে যায় আর কি। সো কুয়াকাটা ট্যুরের ক্ষেত্রে মানে অনেক ভাঙা রাস্তা ছিল, ওগুলা মারতে হয়েছে, কিছু করার নাই। কারণ পরিচিত রাস্তা হইলে আসলে জানা থাকে কোথায় কোথায় আছে, বাট একটা অপরিচিত রাস্তায় গেলে হুট করে আসলে সামনে পড়ে গেলে তখন আর কিছু করার থাকে না। সো ট্যুর দিয়ে আইসা দেখি আমার সাসপেনশনের অয়েল সিল চলে গেছে। দুঃখিত, হঠাৎ বৃষ্টির কারণে আমাকে ওইখান থেকে মুভ করে দেন সামনের দিকে চলে আসতে হয়েছে। সো সাসপেনশনের কথা যেটা বলতেছিলাম আর কি, আমার ট্যুর দিয়ে আইসা দেখি যে আমার সাসপেনশনের অয়েল সিল চলে গেছে। সো এই সাসপেনশনের অয়েল সিল চেঞ্জ করতে যায় মানে যে একটা কাহিনী হয়েছে আর কি, যে আমার হ্যাসল পোহাইতে হয়েছে, সেটার কথা কী আর বলবো। সো আমি ইমার্জেন্সি একটা বাইক ওয়ার্কশপে যাই, তো ওইখানে যে আমি সাসপেনশনটা চেঞ্জ করি। সো এইটাই আমার মস্ত বড় বোকামো ছিল আর কি। তো ওরা আমার মনে হয় সচরাচর R15 V3-র কাজ ওরকম করে না, বা এই সাসপেনশন হয়তো বা ওরা এর আগে খুলে নাই। সো যাই হোক, সাসপেনশন দুইটা যখন খুললে নাকি দুইটাতেই অয়েল দিতে হয় আবার নতুন করে মেপে। সো যখন মানে এই সাসপেনশনের ভিতরে কিন্তু দুইটা দুই রকম থাকে, এর কারণ হচ্ছে একটা একটু বেশি করে খেলে আর একটু কম খেলে আর কি। সো যাই হোক, মানে হাই লো থাকে আর কি। তো খুলে যখন ভিতরে মানে যখন দেখে দুইটা দুই রকম, ও আমার আস্ক করতেছে মানে কী ব্যাপার, সাসপেনশনের ভিতরে তো দেখি দুইটা দুই রকম। সো এটা শুই নাই, মানে তখনই আমার একটু ডাউট হয়েছে, গিল্টি ফিল হয়েছে যে সাসপেনশনের ভিতরে দুইটা যদি দুই রকম থাকে, ওর তো জানার কথা, বিকজ অফ ও যদি এর আগে এই সাসপেনশন খুলে থাকে বা কাজ করে থাকে। তখন একটু সন্দেহ হয়েছিল যে আদৌ এই সাসপেনশনের কাজ আগে করছে কি করে নাই। সো যাই হোক, যেই কথা সেই কাজ, সাসপেনশন ওর এখান থেকে আমি অয়েল সিল চেঞ্জ করে নতুন করে অয়েল লোড করে তারপরে আমি বাইক নিয়ে আসি। সো সাসপেনশন অয়েল সিল যাওয়ার আগে আমি যে হালকা প্রবলেমটা ফেস করছিলাম, সামনে একটু হালকা বাউন্সিং করতো আর কি। সো অত ছিল না, বাট সাসপেনশন চেঞ্জ করার পরও ওইটা আরও বেশি বেড়ে তো যাই। আরও যে প্রবলেম হয়েছে, ব্রেক করার পরে সাসপেনশন যেটা মানে খেলে আর কি, ব্রেক করলে ওইটা খেলে না, হ্যাঁ, মানে সামনের দিকে আর কি যাবে না গাড়ি। আর গাড়ি টানলে আরও বেশি বাউন্সিং করে, আর ভাঙা ঠাঙা মারলে খটখট শব্দ হয়, মানে বল রেসার চলে গেলে বা যেমন একটা ফিল হয় আর কি।
তো তখন আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কি হলো সাসপেনশনের। তো পরে রানা ভাইয়ের পরিচিত একটা ছিল, দেন ওইখানে যাই, যাওয়ার পরে জাহিদ ভাইয়ের কাছে নিয়ে যাই। তো উনি হচ্ছে মানে যখন সাসপেনশনটা খুলে আর কি, এই বাম পাশের যে সাসপেনশন যেটা আমি অয়েল সিল চেঞ্জ করছি আর কি, খোলার পরে যে নিচের যে রডটা টান দেওয়া লাগে নাই, মানে অটোমেটিকলি খুইলা মানে নাইমা যেতেছে এরকম অবস্থা দেখা তো আমাদের দুজনেরই মাথা পুরা একবারে মাথা মোথা হট। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে যে সাসপেনশন করার পরে মানে একটু লং ডিস্টেন্সে যাই নাই, বড় ধরনের কোনো ভাঙা ঠাঙা বা গাড়ি স্পিডিং করি নাই, নাহলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হইতে পারতো। সো এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা R15 V3 বা এইসব সেন্সিটিভ যে বাইকগুলো স্পোর্টস ক্যাটাগরি, ক্রিটিক্যাল ক্যাটাগরি যেগুলো, যে কোনো নর্মাল ওয়ার্কশপে আপনারা খুলবেন না, খুললে আমার মতো এরকম ঝামেলায় পড়তে হবে বা হ্যাসেল পোহাইতে হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। সো যাই হোক, সাসপেনশন নিয়ে আর কি এই ঝামেলা আর কি পোহাইলাম। আর হ্যাঁ, এই ইউএসডি সাসপেনশনটা কিন্তু মাত্র 4 ইঞ্চি খেলে, যার কারণে অফ রোডিংয়ের ক্ষেত্রে আপনি একটু বড় ধরনের ভাঙা যখন মারবেন তখন কিন্তু খ্যাট করে একটা শব্দ হয় আর ডাইরেক্ট হাতের মধ্যে লাগে, ঠিক আছে। আর ওরকম কয়েকটা ভাঙা মারলেই আপনার মাস্ট বি অয়েল সিল চলে যাবে, আমার যেটা মনে হয় আর কি, আমার যেটা হয়েছে আর কি। সো এই ক্ষেত্রে আমি ইন্ডিয়ান ভার্সন 3-কে অনেক আগায় রাখবো। ওটার সাসপেনশন দাম এটার থেকে কম, মানে এটার যে প্রাইস, এটার প্রাইস দিয়ে ওইটার মানে 3টা কেনা যাবে এরকম 20,000 টাকা মেবি, আর এটা হচ্ছে 70,000 টাকা। সো যাই হোক, প্রাইস ভালো হইলো, প্রাইস হাই হইলো, সাসপেনশন ভালো হইলো, মানে আমাদের দেশের জন্য এটা কাজে দিবে না, কারণ এই রোড কন্ডিশনে এই সাসপেনশন যায় না অ্যাকচুয়ালি। সো সাসপেনশনের তো এই একটা ইস্যু ছিল। হ্যাঁ, এটা 4 ইঞ্চির মতো খেয়াল, আর ইন্ডিয়ান যেটা ওটা কিন্তু অফ রোডিংয়ের জন্য বেস্ট, ওটা প্রায় 8 ইঞ্চির মতো আর কি করে। সো যাই হোক, সাসপেনশনের এই হচ্ছে। আর আরেকটা যেটা আমি প্রবলেম ফেস করছি, 2টা প্রবলেম তো বললাম, আরেকটা প্রবলেম হচ্ছে যে R15 V3 হেডলাইট পারফরমেন্স খুবই বাজে। আপনারা যারা V3 ইউজার আছেন তো তারাই বলতে পারবেন, আর ম্যাক্সিমাম ইউজার যারা V3 কিনাই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হয়, আসলে না কইরা উপায় নাই। অ্যাকচুয়ালি আমিও এর আগে ছোট একটা ট্যুর দিয়েছিলাম, বিশেষ করে রাতে যারা হাইওয়েতে রাইড করেন খুবই প্রবলেমে পড়তে হয়। সো যখন এর আগে আমি একটা ট্যুর দিয়েছিলাম হাইওয়েতে রাতে, মানে সামনে একটা অটো আসলেও মনে হয় যখন আলোটা রিফ্লেক্ট করে কিছু দেখা যায় না, ঠিক আছে, আর বড় গাড়ি তো বাদই দিলাম। সো ট্যুরে যাওয়ার আগে এর জন্য আমি মানে ফগ লাইট ইনস্টল করছি। আর হ্যাঁ, আপনারা যারা ফগ লাইট বাইকে ইনস্টল করবেন অবশ্যই ফগ লাইটে মোজা পরায় রাখবেন, ঠিক আছে, আর নাহলে কিন্তু মামলা দিয়ে দিবে। মোজা পরানো থাকলে তাহলে আপনি কাটায় যেতে পারবেন বা মামলা দিতে পারবেন না। আর যখন লং ট্যুরের উদ্দেশ্যে বের হবেন হাইওয়েতে ফগ লাইট অ্যালাউ, যদি ধরে আপনারা বলতে পারেন যে আমরা লং ট্যুরে যাচ্ছি, হাইওয়েতে রাইডিং করব, সো তখন ওই ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন আর কি। বাট আদারওয়াইজ এমনি নর্মালি সবসময় সিটির মধ্যে চালাতে যাবেন না ফগ লাইট অন করে, আর ফগ লাইট থাকলেও মোজা পরায় রাখবেন, এমনিতে রাখবেন না। সো এই ছিল 3টা প্রবলেম। আর ভিডিও আর বড় করছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, দেন এতে করে আমাদের নেক্সট যে ভিডিওগুলো ইজিলি আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আল্লাহ হাফেজ, টাটা।